লগইন ফর্মের মধ্যে ধরো ফার্স্ট যে ইনপুটটা নেয় সেটা হচ্ছে ইমেল। এখন আমরা ইমেলের মধ্যে টেস্ট করে দেখি হচ্ছে এখানে ইনপুট যদি ইমেল ছাড়া বাকি কোনো কিছু দেয় তাহলে হচ্ছে এটা কাজ করতেছে কিনা, কিংবা ইমেল দিলে কিভাবে রিয়েক্ট করতেছে, কিংবা নর্মাল টেক্সট দিলে হচ্ছে কিভাবে রিয়েক্ট করে, ওটা টেস্ট করি না ওইরকম। ঠিক আছে, কোডিং কোডিং এর মাধ্যমে ধরো কোন একটা মডিউল বানানোর পর প্রত্যেকটা মডিউল বাই মডিউল হচ্ছে তোমার কি করতে হয়, টেস্ট করতে হয়। এরপর আসে হচ্ছে কি কোন একটা ধরো সিস্টেম তুমি বানালা, ওটার পরবর্তী স্টেপটা কি হয়, ওটার পরবর্তী স্টেপটা হয় যে ইনস্টলেশন না, মানে কোন একটা জায়গায় ইনস্টল করবো কিংবা ডেপ্লয় করবো, ঠিক না? বুঝতে পারছো? জি স্যার। তারপর স্টেপে কি আসে, ডকুমেন্টেশন। ধরো কোন একটা আমরা হচ্ছে ওয়েবসাইট বানালাম কিংবা হচ্ছে কোন একটা প্রোগ্রাম বানালাম, তাহলে আমরা ওইটা কি করি, ওইটা কিভাবে ইউজ করতে হয়, ওইটার ম্যানুয়ালস গুলা কি করি আমরা ডকুমেন্টেড করি না? ধরো হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যার কিংবা প্রত্যেকটা জিনিসের হচ্ছে দুইটা ডকুমেন্টেড ফরম্যাট থাকে, একটা হচ্ছে যারা মেইনটেনেন্স এর কাজ করবে ওদের জন্য, আর একটা হচ্ছে যারা ইউজার করবে ইউজার ম্যানুয়াল। এরকম এরকম থাকে আর কি, ডকুমেন্টেশন করি ইয়াটা মূলত। কোন একটা জিনিস হচ্ছে আমরা যখন হচ্ছে ক্লায়েন্টকে বুঝাই দিই তখন ডকুমেন্টেশন সহ বুঝাই দিই, ঠিক না? এটা বুঝতে পারছো? এরপর হচ্ছে জি আমরা স্যার। করি হচ্ছে ট্রেনিং দিই, যারা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্ট কিংবা হচ্ছে যারা স্টেক হোল্ডার থাকবে ওদের কি কি করে আমরা ট্রেনিং দিই, মানে হচ্ছে আমাদের সফটওয়্যারটা কিভাবে ইউজ করবে, এটা বুঝতে পারছো? এরপরে দেখো, ধরো এমন একটা তোমরা সফটওয়্যার বানালা যেটা হচ্ছে অনেক বেশি ইউজারের জন্য, ইউজার হচ্ছে ইউজ করে, হ্যাঁ অনেক বেশি ইউজার ইউজ করে। সাপোজ ধরো একটা ই কমার্স সাইট বানালে কিংবা হচ্ছে কোন একটা সাইট বানালে যেখানে হচ্ছে রেগুলার অনেক বেশি কাস্টমার আসে কিংবা অনেক বেশি কাজ করা লাগে, তখন হচ্ছে তখন হচ্ছে যারা যারা হচ্ছে তোমার সফটওয়্যারটা রেডি করছে তাদের একটা সাপোর্ট টিম থাকে হচ্ছে তোমার কোন একটা উম, কোন একটা ফাংশন যদি কাজ না করে কিংবা কোন একটা জিনিসের যদি কুয়েরি থাকে ক্লায়েন্টের, তখন হচ্ছে ওইটা বুঝিয়ে দেওয়ার জন্য। বুঝতে পারছো? যে সফটওয়্যার কোম্পানি হচ্ছে তোমার সার্ভিস প্রোভাইড করে ওদের ওদের থেকেই তোমার একটা সাপোর্ট টিম বানাই দেয়। তোমার হচ্ছে সফটওয়্যারের কোনো ইমার্জেন্সি কেসের মধ্যে কিভাবে জিনিসটা সলভ করবে সেটা ও ইয়া করার জন্য। বুঝতে পারছো? এখন দেখো আমরা যে টেস্টিং করি, টেস্টিং তিনটা ফেজে হয়। একটা হচ্ছে ইউনিট টেস্টিং, এটা তো আগেই পড়ছিল যে ছোট ছোট ইউনিট গুলো হচ্ছে আমরা টেস্ট করি। যেমন হচ্ছে ধরো লগ ইন ফর্ম বানালা, লগ ইন ফর্মের মধ্যে ধরো ইমেলটা ঠিক মতো কাজ করতেছে কিনা, কিংবা হচ্ছে পাসওয়ার্ড ঠিক মতো নিচ্ছে কিনা, কিংবা হচ্ছে লগ ইন বাটনটা ঠিক মতো কাজ করতেছে না, এরকম ছোট ছোট জিনিসটাকে কি বলে, ইউনিট বলে। ঠিক আছে। আর হচ্ছে ইন্টিগ্রেশন জিনিসটা হচ্ছে কয়েকটা মডিউলস একসাথে যোগ করে হচ্ছে টেস্ট করা হয়, এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। এর বাইরে হচ্ছে আছে হচ্ছে সিস্টেম টেস্টিং। সিস্টেম টেস্টিং হচ্ছে তোমার পুরো সিস্টেমটাকে একবারেই তোমার টেস্ট করা। এগুলো তো আগেই দেখছিলা, ঠিক না? একটু রেসপন্স পেয়ে নাহলে আমি বুঝবো না তোমরা বুঝতেছো কিনা। শুনতেছো আমার কথা? জি স্যার। কাইন্ডলি একটু হচ্ছে রেসপন্স করিও। এখন দেখো আমরা হচ্ছে আলফা টেস্টিং, তারপর বিটা বিটা টেস্টিং, তারপর হচ্ছে স্ট্রেস টেস্টিং আর রিকভারি টেস্টিং, এগুলো তো পড়ছো। দেখি কেউ একজন বলো তো আলফা টেস্টিং জিনিসটা কি? স্যার মানে ডামি ডেটা ইউজ করে টেস্ট করা, যে হ্যাঁ, আসলে মানে ধরেন জিনিসটা সাইন হচ্ছে আপ বা লগইন এর ক্ষেত্রে আমরা হচ্ছে ল্যাব এনভায়রনমেন্টে ডামি যে ডেটা ইউজ টেস্টিংটা করে চালাই আমরা সাইন আপ কাজ ওটাকে করতেছি বলা কিনা হচ্ছে আলফা টেস্ট টেস্টিং। করতেছি। আর তোমাদের এটা বলতে হবে যে ল্যাব এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে আলফা টেস্টিংটা হয়। আর বেটা টেস্টিং তো জানো, বিটা টেস্টিং দেখি বলো তো কেউ। স্যার বেটা টেস্টিং মনে হয় কিছু বাইরের ইউজারদেরকে নিয়ে, হ্যাঁ, ধরো যে কোন টেস্ট একটা সফটওয়্যার ইউজারদেরকে ভার্সন নিয়ে যখন ওদেরকে আসে অ্যাপ্লিকেশন তখন দিয়ে। হচ্ছে একদম ডাইরেক্ট হচ্ছে ওরা কি করে ওইটাকে রিলিজ করে না, ওরা কি করে হচ্ছে একটা পার্টিকুলার জনসংখ্যা কিংবা কিছু মানুষের জন্য হচ্ছে ওরা এটা রিলিজ করে যাতে বুঝতে পারে এটার ফিডব্যাকটা কিরকম আসে, এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। যেমন হচ্ছে যারা আইফোন চালক, যখন 26 আসছিল ফার্স্টে হচ্ছে কি বেটা ভার্সন আসছে, তারপরে মেন সবার জন্য রিলিজ হয় আর কি, আস্তে আস্তে রিলিজ হয়। বুঝতে পারছো? তারপর তারপর দেখো স্ট্রেস টেস্টিং। স্ট্রেস জিনিসটা হচ্ছে তোমার একটা সিস্টেম কতটুকু স্ট্রেস নিতে পারবে কিংবা কতটুকু লোড নিতে পারবে, এই জিনিসটাই ওর হচ্ছে কি চেক করে দেখা। ধরো ওর ব্রেক ইভেন পয়েন্ট কোন জায়গায়, মানে ও কোন জায়গায় হচ্ছে এক্সপ্লয়েট করবে কিংবা ভেঙে যাবে কিংবা হচ্ছে ও আর নিতে পারবে না চাপ, ওই জিনিসটাই টেস্ট করে আর কি। তারপর হচ্ছে রিকভারি টেস্টিং, মানে একটা জিনিস ধরো রিকভার হইতে কিরকম টাইম লাগতেছে কিংবা ওই জিনিসটা হচ্ছে ক্র্যাশ করার পর আবার কিভাবে রিকভার করতেছে নিজেকে, ওই জিনিসটা হচ্ছে টেস্ট করা হয়। এখানে একটা জিনিস নতুন আছে সেটা হচ্ছে জাস্ট স্টাফ টেস্টিং।
এই জিনিসটা হচ্ছে ধরো আমরা যখন কোন একটা সফটওয়্যার বানাই, তোমরা যখন কাজ করো, ঠিক আছে, তোমরা হচ্ছে কি টপ ডাউন থেকে আসো না, মানে উপর দিক থেকে নিচের ছোট ছোট মডিউল গুলোতে আসো। সাপোজ ধরো তোমরা একটা ই কমার্স সাইট বানাচ্ছ, ঠিক আছে, ই কমার্স সাইটের মধ্যে একটা পেমেন্ট গেটওয়ে রাখছো। এখন ইনিশিয়ালি তো তোমরা পেমেন্ট গেটওয়ে ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করে ফেলো না। তাহলে আমরা ফার্স্টে করি কি, পেমেন্টে যখন ক্লিক করি তখন হচ্ছে একটা ডেমো ফাংশন বানিয়ে রাখি। ডেমো ফাংশন বানাও না এখানে, ওইখানে রিটার্নের মধ্যে সাপোজ লিখছে হচ্ছে পেমেন্ট ইজ অ্যাকসেপ্টেড কিংবা পেমেন্ট ইজ ডান, ওই জিনিসটাকে রিটার্ন করতেছে। আমরা জাস্ট চেক করি যে মেইন মডিউল থেকে হচ্ছে সাব মডিউল গুলা ঠিক মতো কাজ করতেছে কিনা। কিংবা আরো সহজভাবে যদি চিন্তা করো, ধরো তুমি একটা ফাংশন লিখছো, ঠিক আছে, আমরা যখন হচ্ছে প্রোগ্রামিং করতাম, ধরো একটা সলভ ফাংশন লিখছো, তাহলে হচ্ছে যে মেইন ফাংশন থেকে আমরা সলভ ফাংশন এটা কল দিয়ে দেখি দেখি না ফার্স্টে ওই ওই ফাংশনটা ঠিক মানে কল হচ্ছে কিনা আসলে। ওরকম একটা ফেক মডিউল কিংবা ফেক ইয়া বানাই হচ্ছে টেস্ট করাটাকে বলে হচ্ছে কি স্টাফ টেস্টিং। বুঝতে পারছো? এটা হচ্ছে ওরাই বলছে, দেখো ফিউ লাইন্স অফ ডামি কোড দ্যাট জাস্ট রিটার্নস এ সিম্পল আনসার। ওই যে আমি যেভাবে বললাম, ধরো তুমি হচ্ছে পেমেন্ট মেথড বানাচ্ছ একটা, হ্যাঁ মেথড বলতে ফাংশন আর কি, একটা পেমেন্ট ফাংশন বানাচ্ছো, কিন্তু হচ্ছে ইনিশিয়ালি চেক করতেছো জাস্ট পেমেন্ট ফাংশনটা কল হচ্ছে কিনা, তোমার যে জায়গা থেকে পেমেন্ট ফাংশন কল দেওয়ার কথা ওই জায়গা থেকে। এখন ওইখানে জাস্ট হচ্ছে সাপোজ লিখছে হচ্ছে ভয়েড পেমেন্ট, এরপর হচ্ছে এটা রিটার্ন দিছে হচ্ছে একটা স্ট্রিং, সরি ইয়া মানে স্ট্রিং পেমেন্ট, তারপর হচ্ছে রিটার্ন করছে হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে। ওই জায়গায় চেক করতেছো জাস্ট হচ্ছে তোমার পেমেন্ট ফাংশনটা কল হচ্ছে কিনা, এই জিনিসটাই হচ্ছে স্টাফ টেস্টিং। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো? এন্ড একটু হচ্ছে ইয়া করো, নাহলে তো আমি বুঝবো না। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা যে এর আগে টেস্টিং ফেজেই দেখছিলা তোমরা হয়তোবা, ওই যে ইনস্টলেশন মানে একটা সফটওয়্যার বানাইছো, ওইটা হচ্ছে ইনস্টল কিভাবে করবা। এটা হচ্ছে চারটা স্টেজে করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট ইনস্টলেশন। আর ডাইরেক্ট ইনস্টলেশন বলতে তোমার পুরানো সিস্টেম ডাইরেক্ট বাদ দিয়ে দিছো, ডাইরেক্ট নতুন সিস্টেম আপডেট করে দিছো, ওইটা হচ্ছে কি ডাইরেক্ট ইনস্টলেশন। বুঝতে পারছো? ধরো হচ্ছে তোমার একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে আইওসি, এখন ধরো কোন একটা কোম্পানিকে দিয়ে আরেকটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাইছে। এখন আমরা করলাম কি, ধরো আইওসি বলেই দিছে হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে নতুন সিস্টেমে তোমার হচ্ছে বাকি সব কাজ হবে, মানে পুরান সিস্টেম টোটালি বাদ। এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ইনস্টলেশন। মানে তোমাদের পুরান সিস্টেম টোটালি বাদ দিয়ে নতুন সিস্টেমে অ্যাডাপ্ট করে নিস, ওই জিনিসটাকে বলতেছি কি ডাইরেক্ট ইনস্টলেশন। বুঝতে পারছো? কাইন্ডলি একটু হচ্ছে ইয়া করো, রেসপন্স করো, আর না হলে তো আমি বুঝবো না। তারপর হচ্ছে দেখো প্যারালাল ইনস্টলেশন। প্যারালাল ইনস্টলেশনে কি হয়, হচ্ছে দুইটা সিস্টেম পাশাপাশি চলে, যতক্ষণ না পর্যন্ত তোমার নতুন সিস্টেমের উপর তুমি কনফিডেন্ট হচ্ছে যে এটা মানে পারফেক্টলি কাজ করতেছে, ওই জিনিসটাকে বলা হচ্ছে প্যারালাল ইনস্টলেশন। মানে দুইটা পাশাপাশি চলবে আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর একটা হচ্ছে ফেজ ইনস্টলেশন। ওইটা হচ্ছে ফেজ বাই ফেজ। ধরো তুমি হচ্ছে যেমন আইসির কিছুদিন আগে ওয়েবসাইটের মধ্যে আপডেট কি আনছিল, জাস্ট হচ্ছে লগ ইন পেজটা না, আইসির যে ওয়েবসাইটটা ছিল ওইখানে কি কয়েকটা জিনিস আপডেট আনছিল না, ওইরকম ধরো হচ্ছে ছোট কোন একটা মডিউল চেঞ্জ আনছে, কিংবা মডিউল চেঞ্জ করে ওইটাকে পুরান সিস্টেমের মধ্যে অ্যাডাপ্ট করানো হয়েছে, ওই জিনিসটাকে বলা হচ্ছে ফেজ ইনস্টলেশন। মানে ছোট একটা জিনিস ওটাকে হচ্ছে তোমার নতুন সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করছে আর কি। তারপর হচ্ছে দেখো সিঙ্গেল লোকেশন অথবা পাইলট ইনস্টলেশন। পাইলট ইনস্টলেশন জিনিসটা হচ্ছে ধরো পুরো বাংলাদেশের জন্য, ধরো তুমি একটা ওয়েবসাইট বানালা, ধরো হচ্ছে পাসপোর্টের জন্য যে passport.com যেটা, হ্যাঁ এখন এটা বানানোর পর এটা শুধু তুমি ইয়া লঞ্চ করছো শুধু চিটাং এর জন্য, ঠিক আছে, ওই জিনিসটাকে বলছো হচ্ছে পাইলট ইনস্টলেশন। মানে পার্টিকুলার কোনো রিজিয়নের জন্য আর কি, মানে ছোট একটা রিজিয়নের জন্য, যাতে করে তুমি টেস্ট করে বুঝতে পারো যে এটা ঠিক মতো কাজ করতেছে কিনা তোমার সফটওয়্যারটা। এরপরে যদি ঠিকঠাক মতো কাজ করে দেন হচ্ছে মানে পুরো বাংলাদেশের জন্য তুমি রিলিজ করলো এটা। বুঝতে পারছো? এখন দেখো ডকুমেন্টেশন কয় ধরনের হয়। আমি শুরুতেই বলছিলাম হচ্ছে ডকুমেন্টেশন দুই দুই টাইপের হয়। একটা হচ্ছে যারা মেইনটেনেন্স এর কাজ করবে তাদের জন্য, আর একটা হচ্ছে যারা এটা ইউজ করবে সেটা। সাপোজ আইসির যে ওয়েবসাইটটা বানাচ্ছে, ঠিক আছে, ওইটা ধরো হচ্ছে ব্রেন স্টেশন কোম্পানি আছে না, সফটওয়্যার কোম্পানি ব্রেন স্টেশনকে দিয়ে বানাচ্ছে, ঠিক আছে। এখন আইসি নিজেদেরই তো একটাই আছে,
আইটি টিম আছে, যারা হচ্ছে আইসির যদি ওয়েবসাইটের কোনো ঝামেলা হয় এরা এগুলো সলভ করে, ঠিক না? এখন এখন দেখো আমাদের যে সিস্টেমটা রেডি করলাম কিংবা যে সফটওয়্যারটা রেডি করলাম, ওই সিস্টেমে যদি ডকুমেন্টেশন না থাকে তাহলে হচ্ছে আমাদের আইসি যারা আছে আইটিতে কিংবা যারা প্রোগ্রামার আছে তারা তো বুঝবে না যে এই জিনিসটা কি হচ্ছে না হচ্ছে। তাহলে ওদের জন্য একটা ম্যানুয়াল রেডি করতে হবে কিংবা একটা ডকুমেন্টেশন রেডি করতে হবে। এই জিনিসটাকে বলতে হচ্ছে সিস্টেম ডকুমেন্টেশন, যেটা হচ্ছে প্রোগ্রামারদের জন্য কিংবা মেইনটেনেন্স টিমের জন্য কাজে লাগবে। আর আরেকটা হচ্ছে ইউজার ডকুমেন্টেশন, যেমন আমরা যখন মোবাইল কিনি তখন আমাদের সিস্টেম ডকুমেন্টেশনটা দেয় না, আমাদের কোনটা দেয়, ইউজার ডকুমেন্টেশনটা দেয়, মানে মোবাইলটা কিভাবে চালাবো কিংবা সুইচটা কিভাবে চালাবো, ওই জিনিসটাকে বলা হচ্ছে কি ইউজার ডকুমেন্টেশন। ওইটা জাস্ট হচ্ছে ওই জিনিসটা কিভাবে চালাবা কিংবা কিভাবে ইন্টারফেস কাজ করবে ওইসব জিনিসই ওইখানে দেওয়া থাকবে, বুঝতে পারছো? জি Yes, স্যার। sir. হ্যাঁ, এখন দেখো ট্রেনিং ইউজার, মানে আমরা ধরো একটা সিস্টেম বানাইলে তো হবে না, ওই জিনিসটা ইউজার যারা ইউজ করবে, ঠিক আছে, ওদেরকে তো ট্রেন করাইতে হবে জিনিসটা কিভাবে চালাবে। তাহলে হচ্ছে আমরা ওই জিনিসটাকে কিভাবে করব, ট্রেনটা কিভাবে করব, তাহলে সবচেয়ে সহজ একটা উদাহরণ হলো ট্রেন করার, সেটা হচ্ছে টিউটোরিয়াল বানাই দেওয়া কিংবা ক্লাস নেওয়া। এগুলো তো বুঝতেছো, মানে একটা ইউজারকে কিভাবে ট্রেন করাবা সেটা তো তুমি নিজেই বুঝতেছো। ধরো আমরা ইউটিউবে কোনো টিউটোরিয়াল দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে হচ্ছে ওইটা হয়ে গেল, কিংবা নিজেরা কোনো একটা ভিডিও বানিয়ে দিয়ে দিলাম, অথবা হচ্ছে ফর্মাল ক্লাসেস মানে ক্লাস নিয়ে হচ্ছে বোঝাই দেওয়া। তারপর হচ্ছে অনলাইন ভিডিওস, ওই বললাম যে অনলাইন ভিডিওস কিংবা কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন কিংবা কম্পিউটারের মাধ্যমে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে হেল্প ফাইলস ইনসাইড দা সফটওয়্যার, ঠিক আছে, ওইখানের মধ্যে কিছু মানে ওদেরকে হেল্প করবে এরকম কোনো ফাইলস রাখলাম। তারপর হচ্ছে এই যে আর্কস এ রিসাইডেন্ট এক্সপার্ট, যেমন আমাদের সবচেয়ে বেশি কোনটা হয়, আমরা যখন কোন একটা সফটওয়্যার ইউজ করতে ঝামেলায় পড়ি তখন হচ্ছে আমাদের আশেপাশে যারা আছে তাদের থেকে জিজ্ঞেস করি, সেটা তোমার ক্লাসমেট হইতে পারে, সেটা কলিগ হইতে পারে, কিংবা আশেপাশে যে সবচেয়ে বেশি জানে তার থেকে জিজ্ঞেস করি। এটাই তো সবচেয়ে বেশি হয়, ঠিক না? আর কোন একটা সফটওয়্যার ট্রেন করানোর ক্ষেত্রে কিংবা আমাদের জানার ক্ষেত্রে। তারপর বলছে হচ্ছে ইন্টারেক্টিভ ম্যানুয়ালস। ইন্টারেক্টিভ ম্যানুয়ালস বলতে হচ্ছে মানে ইন্টারাকশন করে করে ম্যানুয়ালস গুলাকে রেডি করা। যেমন দেখো আমি যেটা বলছি ইনফর্মাল যেটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, মানে কলিগ কিংবা ফ্রেন্ড এর মাধ্যমে জিজ্ঞেস করা, বুঝতে পারছো? তারপর দেখো এই জিনিসটা তোমরা সবচেয়ে বেশি দেখবে যখন কোন একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করবা। সাপোর্ট আপনার গো লাইভ, হ্যাঁ তোমাদের কোন একটা সিস্টেম যখন লাইভে চলে যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোম্পানির কাজ শেষ, কিন্তু কোম্পানির কাজ শেষ হয়ে গেল এরপরে হচ্ছে সাপোর্ট দেয় এরা, মানে তোমার হচ্ছে সাপোর্ট। যেমন আমরা কিছুদিন আগে একজনকে প্রপোজাল দিয়েছিলাম একটা সফটওয়্যারের, ওদেরকে বলছে হচ্ছে 1 বছর পর্যন্ত আমরা ফ্রিতে সাপোর্ট দিব, এরপরে যতগুলো মেনটেন্যান্স এর কাজ আসবে কিংবা কোনো আসবে ওইটা হচ্ছে আমরা পে করব, মানে আমরা হচ্ছে ওদের থেকে টাকা নেব। কিংবা অনেক অনেক সফটওয়্যার কোম্পানি দেখা থাকবে হচ্ছে প্রথম 10 বার হচ্ছে ওরা ফ্রিতে দেয়, মানে সাপোর্টটা, মানে 10টা মেনটেন্যান্স কিংবা 5টা মেনটেন্যান্স। হ্যাঁ, তারপরে এরপর ওগুলা কি করে ওরা হচ্ছে পেমেন্ট খুঁজে আর কি। ধরো এক একটা, যেমন আমি যে কোম্পানিতে কাজ করছি দেখছি একটা সেমিকোলন মানে সরানো 20 লাখ টাকা বিল করতো, বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে সাপোর্ট সিস্টেম আর কি। মানে প্রত্যেক কোম্পানিতে এরকম, যারা কোন একটা সফটওয়্যার তুমি যখন প্রোভাইড করবে এরপর হচ্ছে ওই সফটওয়্যারে যদি কোনো ঝামেলা হয় তখন হচ্ছে একটা সাপোর্ট টিম ওই জিনিসটাকে সাপোর্ট দেয়। তাহলে সেটার জন্য কিভাবে করা যায়, যেমন ওরা বলছে হচ্ছে একটা হেল্প ডেস্ক করা যায়, মানে একটা নাম্বার দিবা কিংবা ইমেল নাম্বার দিবা যেখানে হচ্ছে তোমার সাথে কমিউনিকেট করবে ওরা। তারপর হচ্ছে আদার সাপোর্ট, যেমন হচ্ছে ব্যাকআপ অথবা রিকভারি প্ল্যানস, তারপর হচ্ছে ফিক্সিং কম্পিউটারস, নিউজলেটার আর ইউজার গ্রুপ, মানে বিভিন্ন ভাবে এটা তুমি সাপোর্ট করতে পারো। এখন দেখো একটা সফটওয়্যার তোমরা বানাচ্ছ এতক্ষণ পর্যন্ত কিংবা এটা ডেভেলপ করে ফেললা, এখন এটা সাকসেস কিভাবে ডিফাইন হবে? বলতে পারবা একটা সফটওয়্যার কখন তোমরা বলতে পারবা যে এটা সাকসেসফুল হয়েছে? কেউ বলতে পারবা? ইউজার রিভিউ। হ্যাঁ, ইউজার রিভিউ না, মূলত হচ্ছে ইউজাররা ইউজ করলেই তোমার এটা সাকসেস। ধরো তোমরা হচ্ছে তোমাদের প্ল্যান হচ্ছে অনেক ধরো অনেকে কি করে যে কি বলে ওই যে ব্লগ ওয়েবসাইট বানায়, ধরো ওরা কি করে বিভিন্ন কন্টেন্ট রেখে টেকনিক্যাল কিংবা বিভিন্ন জিনিস, তো ওদের টার্গেট থাকে কি, ধরো তোমরা এখন এজ এ স্টুডেন্ট তোমাদের এখন টার্গেট থাকবে কি অডিয়েন্স গ্যাদার করা। হ্যাঁ, তোমরা একটা নিউজ লেটার কিংবা একটা হচ্ছে ওই যে কোরা কিংবা হচ্ছে স্টেক ওভারফ্লো এই টাইপস এর ধরো কোন একটা তোমরা ওয়েবসাইট বানালে, ঠিক আছে। এখন তোমাদের টার্গেট থাকবে কি অডিয়েন্স কে তোমাদের ওইখানে নিয়ে আসা। এখন অডিয়েন্স আসলে তোমাদের লাভ কি হবে, তোমরা হচ্ছে ওই যে অ্যাড শো করলে মনিটাইজ হলে ওই জিনিস থেকে টাকা ইনকাম করতে পারবা।
হ্যাঁ, এখন তোমরা যে সফটওয়্যারটা কিংবা যে ওয়েবসাইটটা তোমরা হচ্ছে ডেপ্লয় করলা কিংবা সার্ভারে করলা, ডেপ্লয় করলা, এখন ওই জিনিসটা যদি মানুষ ইউজই না করে, তাহলে হচ্ছে তোমার কাজটা যে 6 মাস ইউজ করে কিংবা 1 বছর ইউজ করে যে সফটওয়্যারটা বানালা, ওটা তো সাকসেসফুল হইলো না। তো সেই জন্য তো আমাদের মনে রাখতে হবে যে কোনো সফটওয়্যার তখনই সাকসেসফুল হবে যতক্ষণ ওই সফটওয়্যারটা মানুষ ইউজ করতেছে। ঠিক আছে, সেই জন্য দেখো এখানে বলছে যে দ্য সিস্টেম ইজ সাকসেসফুল অনলি ইফ পিপল অ্যাকচুয়ালি ইউজ ইট। বুঝতে পারছো? আর এখন দেখো প্রজেক্ট ক্লোজ ডাউন, একটা প্রজেক্ট তো রেডি করলাম, এখন ওইটাকে শেষ করতে হবে না, মানে ওইটাকে তো অফ করতে হবে। তো, যেহেতু আমরা নিজেরা একটা সফটওয়্যার কোম্পানি, আমাদের টাস্ক থাকবে কি একটা কোম্পানির সাথে কাজ করব, এরপর হচ্ছে এটা ক্লোজ করব, তারপর হচ্ছে নতুন কাস্টমার খোঁজার ট্রাই করবো কিংবা নতুন কাজে যাব। এখন দেখো আমরা একটা প্রজেক্ট কখন ক্লোজ করব, এখন প্রজেক্ট ক্লোজ কখন করবো দেখো, যেমন হচ্ছে যে আমাদের কাজ শেষে গেল, তখন হচ্ছে আমরা কিভাবে ক্লোজ করবো সেটা এখানে বসে দেখো, আর নেক্সট ইয়ার এরকম শুনছিলাম। বুঝতে পারছো? এরকম হচ্ছে তোমাদের যখন একটা প্রজেক্ট ভালো দামি প্রজেক্ট ক্লোজ ডাউন হয়, তখন হচ্ছে প্রত্যেক টিম মেম্বাররা যে যে কন্ট্রিবিউশন ছিল এগুলাকে ইভালুয়েট করে, মানে কার কার কন্ট্রিবিউশন কিরকম ওইটা। আর দেখো এরপর হচ্ছে একটা টিম মিটিং হয়, ওই টিম মিটিং এ কি ডিসকাস হয় দেখো, হ্যাভ এ মিটিং টু ডিসকাস হোয়াট ওয়েন্ট ওয়েল এন্ড হোয়াট টু ইমপ্রুভ নেক্সট টাইম। মানে আমরা একটা কাজ করছি, এখানে আমাদের কি কি ভালো গেছিল এবং কি কি ইমপ্রুভ করতে হবে ওই জিনিসটা নিয়ে ডিসকাস করা হয়। বুঝতে পারছো? তারপর লিখছে হচ্ছে কি গেট অফিসিয়াল সাইন অফ ফ্রম ক্লায়েন্ট, মানে আমরা যে একটা প্রজেক্ট তোমার হচ্ছে ক্লায়েন্টকে বুঝাই দিব, তাহলে ওদের অফিসিয়াল সাইন লাগবে। ঠিক আছে, ওরা যে অ্যাকসেপ্ট করছে, আমাদের সাথে তো ওদের একটা ডিল হয়েছিল, তো ওদের ওদের যে আমরা একটা প্রজেক্ট বুঝে দিচ্ছি, তাহলে ওদের থেকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার নিতে হবে, ওইখানে ওদের ওদের সাইন থাকবে। তারপর হচ্ছে ওদের বিল যেগুলো বাকি ছিল ওইগুলো বুঝাই নিব। তো ওইরকম হচ্ছে একটা মিটিং হয়, যেখানে হচ্ছে আমরা ওদের থেকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার নিই এবং হচ্ছে ওদের থেকে বাকি বিল যেগুলো পেমেন্ট বাকি থাকে ওগুলো হচ্ছে বুঝে নিই। এভাবে হচ্ছে কি আমরা একটা প্রজেক্টকে ক্লোজ ডাউন করি। বুঝতে পারছো? ফার্স্ট মানে সেগমেন্ট 7 নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। এগুলো ইজি, এগুলো খুবই ইজি, তোমাদের করতে হবে হচ্ছে জাস্ট জিনিসগুলোকে একটু রিডিং করে আইডিয়া নিয়ে যাওয়া পরীক্ষার হলে। বুঝতে পারছো? তারপর দেখো হচ্ছে সেগমেন্ট 8 হচ্ছে মানে আমরা হচ্ছে একটা সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার কিভাবে সিলেক্ট করবো ওইটার উপর বেস করে। ঠিক আছে, এখানে দেখো পার্ট 1 এর মধ্যে কি ফেজেস ইন সিলেকশন হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। এখন একটা হার্ডওয়্যার কিংবা সফটওয়্যার কিভাবে আমরা হচ্ছে সিলেক্ট করবো সেটার উপর বেস করে। যেমন দেখো হার্ডওয়্যার সিলেকশন ক্রাইটেরিয়া, মানে একটা হার্ডওয়্যার কিভাবে সিলেক্ট করবো। সাপোর্ট কারেন্ট এন্ড ফিউচার সফটওয়্যার, মানে আমরা এমন একটা হার্ডওয়্যার সিলেক্ট করবো যেটা হচ্ছে আমাদের কারেন্ট যে সফটওয়্যার আছে এবং হচ্ছে ফিউচার যে সফটওয়্যার হবে ওইটাকে সাপোর্ট করতে হবে। ধরো তুমি এমন একটা হার্ডওয়্যার নিলা যেটা হচ্ছে বর্তমানে মানে প্রিভিয়াস সফটওয়্যার গুলাকে সাপোর্ট করতেছে, কিন্তু হচ্ছে ভবিষ্যতে ধরো এআই মডেল নিয়ে যে সফটওয়্যার গুলো আসবে ওইগুলো সাপোর্ট করতেছে না, তাহলে হচ্ছে তোমার হার্ডওয়্যার তো মানে ঠিক ঠিক হলো না, এটা হচ্ছে তোমার জন্য লস। তখন দেখা যাবে তোমার আবার নতুন করে সব সিস্টেম বানানো লাগতেছে কিংবা হার্ডওয়্যার চেঞ্জ করা লাগতেছে। তাহলে হার্ডওয়্যার সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যে তোমার এমন ভাবে চিন্তা করতে হবে যে ধরো 3 বছর পর তোমার সফটওয়্যার আপডেট করবা, তখন হচ্ছে তোমার আর যাতে হার্ডওয়্যার আপডেট করা না লাগে। বুঝতে পারছো? তারপর হচ্ছে কম্পিটেবল উইথ নেটওয়ার্কস, ধরো নেটওয়ার্কের সাথে কম্পিটেবল হইতে হবে। যেমন যত দিন দিন যাচ্ছে তত বেশি নেটওয়ার্ক আপডেটেড হচ্ছে, এখন যদি কম্পিটেবল না হয় তাহলে দেখা যাবে এটা হচ্ছে তোমার হার্ডওয়্যারটা আর ইউজ করা যাচ্ছে না ওইরকম। আর এরপরে ইম্পর্টেন্ট একটা দেখো আপগ্রেডেবল এবং হচ্ছে এক্সপান্ডেবল, এটা বেশি আপগ্রেড করা যাইতে হবে এবং হচ্ছে এক্সপান্ড করা যাইতে হবে, আর নাহলে তো তোমার এটাও খুব একটা কাজ আসবে না। যেমন আমাদের পিসিতে কি করি, র্যাম রোম এগুলো, র্যাম বাড়ায় না, রোমও বাড়ানো যায় এক্সটার্নাল ইউজ করে ল্যাপটপের ক্ষেত্রে, ঠিক না? তারপর হচ্ছে দেখো ওয়ারেন্টিস অফ অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ। এখন দেখো ধরো তুমি একটা হার্ডওয়্যার নিলা, এটা হচ্ছে খুব ইজিলি নষ্ট হয়ে যাচ্ছে কিংবা ইয়ে হয়ে যাচ্ছে, আর ওইখানে হচ্ছে প্রবলেম দেখা যাচ্ছে, তাহলে হচ্ছে এটা তো তোমার ইয়ে হলো না। তাহলে হচ্ছে আমরা যে ইয়েটা নিব, যে হার্ডওয়্যার গুলো নিব, এটার হচ্ছে ভালো একটা মানে এনাফ লেন্থের একটা ওয়ারেন্টিস থাকতে হবে, ধর 3 বছর 4 বছর এরকম। বুঝতে পারছো? তারপর বলতেছে হচ্ছে কি মেইনটেনেন্স বাই রাইট পিপল বলতে বোঝাই ধরো তুমি যে ভেন্ডার থেকে নিছো প্রোডাক্ট ওদের থেকে, কিংবা রিমোট সাপোর্ট নিয়ে কিংবা হচ্ছে ইনহাউস টিমের মাধ্যমে হচ্ছে ওইটার মেইনটেনেন্স করতে হবে। বুঝতে পারছো? এখন যদি তোমার একটা ধরো একটা এসডিডি, ধরো তোমাদের কারো একটা এসডিডি তোমার
পরিচিত মানুষের বাইরে যদি কারো মানুষের হাতে লাগে, এটা কিন্তু খুবই প্রবলেম। কারণ হচ্ছে তোমার এইচডিডি তে হচ্ছে অনেক ডাটা থাকতে পারে যেটা পার্সোনাল। এখন এটা যদি অন্য কারো হাতে লেগে যায়, তাহলে হচ্ছে তোমার ডাটাগুলো ব্রিচ হয়ে যাবে না, কিংবা ওরা লিক করে দিবে না। তোমরা দেখো বাংলাদেশের ম্যাক্সিমাম যারা হচ্ছে এমপি মিনিস্টার, এদের হয়তোবা মাঝে মধ্যে দেখা যায় কল লিক হয়, কিংবা বিভিন্ন বিভিন্ন ডাটা লিক হয়। এগুলো হয় মূলত হচ্ছে এরকম মেনটেনেন্সে যখন যায় কোনো মোবাইল, কিংবা যখন ওদের মোবাইল কখনো চুরি হয়, হ্যাঁ, চুরে নিয়ে গেলে তখন দেখা যায় হচ্ছে ওইখান থেকে হচ্ছে ডাটা ব্রিচ হয় অনেক বেশি, মানে ওরা হচ্ছে ডাটা লিক করে দেয়। বুঝতে পারছো? আর নাহলে এত বড় মানুষ, এদের তো ডাটা লিক হওয়ার কোনো ইয়াই আসে না। ম্যাক্সিমাম বাংলাদেশের মেজরিটি মানুষের ডাটা লিক হয়ে হচ্ছে তোমার ইয়া থেকে, মোবাইলের দোকান থেকে। বুঝতে পারছো? জি স্যার। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ ব্র্যান্ডস অথবা কনফিগারেশনস। যেমন বলতেছে হচ্ছে বাই সিমিলার আইটেমস টু সিম্পলিফাই সেটআপ এন্ড হেল্প, মানে সিমিলার আইটেম নিতে বলছে আর কি, টু সিম্পলিফাই সেটআপ এন্ড হেল্প। যেমন হচ্ছে অল অফিস কম্পিউটার্স ফ্রম ডেল, মানে একই কোম্পানির তোমার হার্ডওয়্যার গুলো নিতে বলতেছে আর কি, যাতে সিম্পলিফাই থাকে তোমার কোম্পানির গুলো সেটআপটা। আর বলতেছে হচ্ছে রুটিন চেক আপ ফর আপগ্রেডস, ঠিক আছে, মানে রেগুলার চেক করতে হবে তোমার আপগ্রেড করা লাগবে কিনা। আর নাহলে তো একটা সময় দেখা যাবে তোমার হার্ডওয়্যার নষ্ট হয়ে গেছে, এখানে ডাটা সব চলে গেল, তাহলে এটা একটা তোমাদের অনেক বড় লস। একটা সফটওয়্যারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো তোমার ডাটা। এখন তোমার ডাটাই হারাই গেছে, কিংবা ডাটাই নষ্ট হয়ে গেছে, তাহলে হচ্ছে এটা অনেক বড় লস হবে একটা কোম্পানির জন্য। সেই জন্য বলতেছি কি, রুটিন চেক আপ চেকস ফর আপডেটস, মানে রেগুলার চেক এর মধ্যে থাকতে হবে। তারপর হচ্ছে দেখো এখন সফটওয়্যার সিলেকশন ক্রাইটেরিয়া, এখন একটা সফটওয়্যার কিভাবে সিলেক্ট করবো। ওরা বলতেছে হচ্ছে কম্পিটেবল উইথ কারেন্ট অথবা ফিউচার হার্ডওয়্যার, মানে কারেন্ট হার্ডওয়্যার এবং ফিউচার হার্ডওয়্যারের সাথে অ্যাডজাস্ট হইতে পারবে কিংবা অ্যাডাপ্ট করতে পারবে, ওইরকম হচ্ছে সফটওয়্যার আমাদের সিলেক্ট করতে হবে। বুঝতে পারছো? তারপর হচ্ছে মেইনটেনেন্স এবং ওয়ারেন্টিস অ্যাপ্রোপ্রিয়েট, ওটার মেইনটেনেন্স এবং ওয়ারেন্টিস গুলো অ্যাপ্রোপ্রিয়েট থাকতে হবে। যেমন হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার উইথ 1 ইয়ার ফ্রি আপডেটস। বুঝতে পারছো? তারপর হচ্ছে হেল্প ডেস্ক মেইনটেইন বাই রাইট পিপল। যেমন আমরা তো তখন বলছিলাম সাপোর্ট টিমের মধ্যে হেল্প ডেস্ক একটা ইম্পর্টেন্ট ইয়া, মানে হেল্প ডেস্ক একটা টিম থাকে, ঠিক আছে, ওই টিমের মধ্যে তোমার হচ্ছে রাইট পিপল থাকতে হবে। যেমন হেল্প ডেস্ক যারা আছে, ধরো ওদের হচ্ছে টেকনিক্যাল নলেজ নাই, হ্যাঁ, তোমরা একটা সফটওয়্যার ডেলিভার করছো, কিন্তু এখন হচ্ছে এখানে ওই সফটওয়্যারের মধ্যে কোনো ঝামেলা আসছে, এখন সবার আগে কল আসবে কার কাছে? হেল্প ডেস্কের কাছে, কিংবা যে সাপোর্ট টিমটা আছে তাদের কাছে। এখন ওদের যদি টেকনিক্যাল নলেজ না থাকে, তাহলে হচ্ছে ওরা কি এটা বুঝতে পারবে মানে তোমার প্রবলেমটা কোন জায়গায় হয়েছে তোমার সফটওয়্যারের? তাহলে ওরা তো সলিউশনও করতে পারবে না। সেই জন্য বলছে হচ্ছে হেল্প ডেস্ক হচ্ছে মেইনটেইন বাই রাইট পিপল, মানে যে রাইট পিপল গুলা থাকবে ওদের হচ্ছে তোমার টেকনিক্যাল নলেজও থাকবে, আবার সফট স্কিলও থাকতে হবে, যাতে কমিউনিকেশনও করতে পারে ঠিক মতো, এবং এবং হচ্ছে ওদের সাথে টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে ওটারও সলিউশন দিতে পারে। বুঝতে পারছো? তারপর বলছে স্ট্যান্ডার্ডাইজ থ্রু আউট বিজনেস, ঠিক আছে, মানে এটাকে স্ট্যান্ডার্ড করতে হইতে হবে, মানে বিজনেসের সাথে সাথে। যেমন ইউজ দ্য সেম সফটওয়্যার এভরিওয়্যার ফর বেটার ডিলস এন্ড ট্রেনিং। যেমন বলতেছে হচ্ছে অল এমপ্লয়িজ ইউজ গুগল ওয়ার্ক স্পেস, বার্ক ডিসকাউন্ট, ইজি সাপোর্ট। বুঝতে পারছো? অনেক বেশি ডিসকাউন্ট দিবে এবং ইজি সাপোর্ট পাবা সবাই যদি সেম জিনিস ইউজ করে। তারপর দেখো কমপ্লাই উইথ স্ট্যান্ডার্ডস, যেমন স্ট্যান্ডার্ডের সাথে হইতে হবে। যেমন দেখো মাস্ট মিট প্রাইভেসি লস লাইক জিডিপিআর, ঠিক আছে, মানে জিডিপিআর যে লস গুলো আছে ওইগুলো তোমার করতে হবে, স্ট্যান্ডার্ড গুলো মিল খাইতে হবে। তারপর দেখো সাপোর্ট বিজনেস গোলস, মানে বিজনেস গোল তো অবশ্যই সাপোর্ট করতে হবে, নাহলে আমাদের সফটওয়্যার বানানোই তো লস। বুঝতে পারছো? আমরা যে বিজনেসের জন্য এটা বানাচ্ছি ওইটাকে সাপোর্ট করতে হবে। এখন দেখো আমাদের একটা সফটওয়্যার বানাইলে তো হবে না, ওটা সিকিউরিটি বিষয়টাও মাথায় রাখতে হবে, ঠিক না? এখন সিকিউরিটির বিষয়ে আমরা তিনটা জিনিস সবসময় মাথায় রাখি। একটা হচ্ছে প্রিভেনশন, মানে এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি একটা অ্যাটাক হওয়ার আগে, ঠিক আছে, যেমন হচ্ছে আমরা ফায়ারওয়াল ইউজ করতে পারি, বিভিন্ন এনক্রিপশন ইউজ করতে পারি, এইভাবে হচ্ছে কি আমাদের কোন একটা সফটওয়্যার অ্যাটাক হওয়া থেকে বাঁচাইতে পারে। তারপর হচ্ছে ডিটেকশন, যেমন আমাদের একটা সফটওয়্যার হচ্ছে আন্ডার অ্যাটাক, তাহলে আমি এটাকে কিভাবে ডিটেক্ট করবো সেটা। তারপর হচ্ছে রিয়েকশন হচ্ছে আমরা একটা, ধরো আমাদের একটা সফটওয়্যার এটা হচ্ছে অ্যাটাক হইলো, এরপর ওটা রিয়েকশন কি হবে, ওটা কিভাবে রোল ব্যাক করবে, আবার আগের মতো মানে রোল ব্যাক করবে, সেটা আমাদের করতে হবে, জিনিসটা আওতায় আনতে হবে।
বুঝতে পারছো? এখন দেখো কি কি সিকিউরিটি ইস্যুস আমাদের অ্যাড্রেস হয় সেটা, যেমন এক্সপোজার জিনিসটা হচ্ছে মোমেন্ট হোয়েন দ্য সিস্টেম ইজ ওপেন টু ড্যামেজ। ধরো তোমার একটা সিস্টেম আছে যেখানে হচ্ছে মানে এমন একটা তোমার সফটওয়্যারের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস পাওয়া যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের ওই জিনিসটাকে বলা হচ্ছে এক্সপোজার। যেমন যদি নর্মালি একদম বেসিক বেসিক জিনিস ভাবে চিন্তা করো, লিভিং ইউর ল্যাপটপ আনলকড ইন এ ক্যাফে, তাহলে হচ্ছে কি তোমার লক তুমি আনলক করে চলে গেছো, তার মানে হচ্ছে ওটা এখন আশেপাশে মানুষের কাছে ফুল অ্যাক্সেস, ইজিলি হচ্ছে তোমার ল্যাপটপ থেকে ডাটা ব্রিচ করতে পারবে কিংবা নিয়ে যাইতে পারবে। তারপর হচ্ছে ভালনারেবিলিটি, এটা হচ্ছে উইকনেস, মানে একটা তোমাদের সফটওয়্যারের মধ্যে এমন এক জায়গায় উইকনেস আছে যেটা হচ্ছে যে কোনো টাইম এক্সপ্লয়েট হতে পারে। যেমন হচ্ছে আমরা ধরো পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ পাসওয়ার্ডটা দিছে হচ্ছে 1 2 3 4, তাহলে এই জিনিসটা একটা উইকনেস না? কিংবা ধরো তোমরা হচ্ছে পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করে পাঠাচ্ছ না ওই যে সার্ভারে সেভ করার ক্ষেত্রে, তাহলে এটাও একটা উইকনেস। তখন দেখা যাবে এটা যে কেউ রিড করে ফেলতে পারবে তোমার সফটওয়্যারের পাসওয়ার্ড কি। তারপর হচ্ছে থ্রেড জিনিসটা হচ্ছে পিপল অথবা অবজেক্ট দ্যাট পোজ ডেঞ্জার, মানে হচ্ছে আমাদের হ্যাকার কিংবা হচ্ছে যে কোনো হ্যাকার ক্র্যাকার অথবা ভাইরাস, এটা সে হচ্ছে আমার সফটওয়্যারকে ড্যামেজ করতে পারে কিংবা আমাদের সফটওয়্যার থেকে ডাটা ব্রিচ করতে পারে। তাহলে হচ্ছে ওরা কি আমার থ্রেট, পসিবল থ্রেট হচ্ছে এরা। সেটা পাবলিকও হইতে পারে, সেটা কোনো একটা সফটওয়্যারও হইতে পারে কিংবা একটা অবজেক্টও হইতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ওই ওই সিকিউরিটি ইস্যুস গুলা কন্ট্রোল করার জন্য কি কি মেজার করতে পারে এখানে বলছে। সেই জন্য দেখো মেজার্স টু রিডিউস রিস্ক, মানে ওই জিনিসটাকে রিডিউস করার জন্য ইউজ করে। যেমন হচ্ছে আমরা কি করি, আমাদের পিসিতে কি দিই, অ্যান্টিভাইরাস দিই না, যে ভাইরাসের এগেনস্টে কাজ করার জন্য, ওটাই বলছে আর কি। তারপর দেখো সিকিউরিটি থ্রেট জিনিসটাকে হচ্ছে 4টা ভাগে ভাগ করছে। যেমন হচ্ছে কি ধরনের সিকিউরিটি থ্রেট হইতে পারে, একটা হচ্ছে ইন্টারাপশন। হ্যাঁ, ধরো আমাদের ইন্টারাপশন জিনিসটা হচ্ছে ইন্টারাপ্ট করা, ধরো আমাদের একটা নর্মাল সার্ভিস পাওয়া থেকে ইন্টারাপ্ট করছে। ধরো আমাদের যখন হয়, আমাদের যখন বাংলাদেশের রেজাল্ট দেয়, ধরো এসএসসি রেজাল্ট কিংবা এইচএসসি রেজাল্ট, তখন দেখবা যে আমাদের ওয়েবসাইট গুলো সবসময় ডাউন থাকে। আসলে এগুলো ডাউন থাকে না, এগুলো হচ্ছে যে যারা হচ্ছে হ্যাকিং করে তারা হচ্ছে ডিডোস অ্যাটাক মারে, মানে ডেনিয়াল অফ সার্ভিস, মানে এত বেশি রিকোয়েস্ট পাঠায় সার্ভারে, সার্ভার নিজেই বন্ধ করে দেয় নিজেকে, মানে ওইটা আনঅ্যাভেলেবল হয়ে যায়। ওই জিনিসটাকে বলা হচ্ছে ডিডোস অ্যাটাক। ঠিক আছে, যেমন ও বলছে ইন্টারাপশন জিনিসটা কিভাবে হয় দেখো, ও বলতেছে হচ্ছে ভাইরাস যেটা ঢুকছে কম্পিউটারে ওইটা হচ্ছে ফাইল ডিলিট করে দেয়, অথবা হচ্ছে ডিডোস অ্যাটাক ক্র্যাশেস ওয়েবসাইট। বুঝতে পারছো আমি যেটা বলছিলাম সেটা? তারপর হচ্ছে ইন্টারসেপশন। ইন্টারসেপশন হচ্ছে মানে তোমার তোমার কোন একটা ওয়েবসাইটে হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস পাই গেল। ধরো তোমার হচ্ছে যেমন মেসেঞ্জার, তোমার মেসেঞ্জার হচ্ছে কেউ আনঅথরাইজ হচ্ছে অ্যাক্সেস পাই গেছে, তাহলে হচ্ছে কি আমাদের তখন ডাটা ব্রিচ হইতে পারে। যেমন ওয়্যার ট্যাপিং একটা হচ্ছে এক্সাম্পল। ওয়্যার ট্যাপিং জিনিসটা বলতেছে হচ্ছে ধরো তোমার এই যে ফোনের লাইন কিংবা হচ্ছে ধরো তোমার হচ্ছে ইন্টারনেট লাইনকে কেউ হচ্ছে ট্যাপিং করে ওইটা ওইখানে যে ডাটাগুলো যাচ্ছিল ওই ডাটাগুলো হচ্ছে ও অ্যাক্সেস পাই গেছে। ধরো তুমি কাউকে ইমেল দিচ্ছ, তাহলে মাঝখানে কেউ তোমার ইমেলটা পড়ে ফেলছে। ধরো তুমি কাউকে মেসেজ দিচ্ছ, ওই মেসেজটা কেউ পড়ে ফেলছে, এই জিনিসটাকে বলতেছে হচ্ছে ইন্টারসেপশন, মানে মাঝখানে ইন্টারসেপ্ট করতেছে আর কি। বুঝতে পারছো? তারপর দেখো হচ্ছে মডিফিকেশন। মডিফিকেশন জিনিসটা হচ্ছে কি, ধরো তুমি কাউকে একটা মেসেজ দিচ্ছ কিংবা কাউকে কোন একটা নাম্বারে টাকা পাঠানোর জন্য বলছো, তাহলে মাঝখানে কেউ যদি মডিফাই করে, যদি অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে তোমার নাম্বার দিয়ে আমার জায়গায় যদি অন্য নাম্বার দিয়ে দেয়, তাহলে হচ্ছে আমার টাকাটাও তো অন্যজনের কাছে চলে যাবে। ঠিক আছে, ওই জিনিসটাকে বলতেছে হচ্ছে মডিফিকেশন, মানে মাঝখান দিয়ে হ্যাকারের এন্ট্রি নিয়ে ওই যে আমরা যে রিকোয়েস্ট গুলা দিচ্ছি ওইটাকে মডিফাই করে দিচ্ছি। যেমন ও বলতেছি কি দেখো, টেম্পারিং অথবা চেঞ্জিং অ্যাসেট। হ্যাঁ, মানে আমাদের যে ইয়াগুলো আছে, আমরা যে রিকোয়েস্ট গুলো করতেছি এটাকে কি করছে, ও টেম্পার করে ফেলছে অথবা চেঞ্জ করে ফেলছে। বুঝতে পারছো? অ্যাসেট বলতে বোঝা যাচ্ছে এখানে সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার এরকম জিনিস আর কি। যেমন দেখো হ্যাকার চেঞ্জেস ব্যাংক রেকর্ডস, মানে ব্যাংকের রেকর্ডও চেঞ্জ করে দিচ্ছে। ধরো তুমি ব্যাংকের অ্যাক্সেস পাই গেছো, তাহলে আমরা যদি কেউ ব্যাংকের অ্যাক্সেস পাই যায় কোন একটা ট্রানজাকশনের কিংবা ইয়ার মেইল ডাটাবেজে, তাহলে আমরা কি করবো, আমাদের নিজের নামের পাশে দেখা যাবে 50 কোটি টাকা লাগাই দিচ্ছে অন্যজনের অ্যাকাউন্ট থেকে নিয়ে আসে। এভাবে করবো না, এই জিনিসটাকে বলতেছে যে মডিফিকেশন। আর একটা টাইপ হচ্ছে ফেব্রিকেশন। ফেব্রিকেশন জিনিসটা হচ্ছে ফেক ফেক একটা ট্রানজাকশন তুমি করে ফেললা। বুঝতে পারছো? মানে জিনিসটাকে হুবহু কপি করে ফেলছো আর কি। ধর একটা ট্রানজাকশন আছে, এটাকে হুবহু কপি করে ফেলছো। এখন দেখো একে বলতেছে হচ্ছে অ্যাডিং ফেক স্টাফ দ্যাট লুকস রিয়েল, মানে এমন একটা ট্রানজাকশন দেখালে যেটা পুরো রিয়েলের মতো, মানে হুবহু কপি করা।
যেমন ও বলতেছে হচ্ছে এক্সাম্পল দেখো, ফেক ট্রানজাকশন ইন এ সিস্টেম। বুঝতে পারছো? মানে ধরো তুমি এটা কেন বেশি রিস্কি, দেখো ধরো ব্যাংকের মধ্যে তোমার এরকম সেম একটা ফেক ট্রানজাকশন দিয়ে তুমি অনেকগুলো টাকা উঠাই ফেলছো, তাহলে হচ্ছে এটা অনেক বেশি রিস্ক না? ওইটাই বলছে আর কি, ফেব্রিকেশন। এখন আমরা সিকিউরিটি মানে সিকিউরিটি জিনিসটা কেন ইমপ্লিমেন্ট করি, এটার গোলস কি? গোলটাকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করছে। এখন হচ্ছে মেনটেন থ্রি ক্যারেক্টারিস্টিক্স। তোমরা হচ্ছে অ্যাসিড প্রপার্টি হয়তো বা পড়ছিলে, অনেকটা ওইটার মতো। যেমন হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। হ্যাঁ, কনফিডেন্সিয়াল বলতে কি বোঝায়? আমাদের তো টাইম মনে হয় প্রায় শেষ হচ্ছে, লাস্ট 15। কনফিডেন্সিয়ালি বলতে হচ্ছে আমরা বলি যে আমাদের মেসেঞ্জারটা কনফিডেন্সিয়াল, কিন্তু হোয়াটসঅ্যাপটা কনফিডেন্সিয়াল, মানে হচ্ছে আমার ডাটা আমি অ্যাক্সেস নিব, এরকম ব্যাপার স্যাপার। ওই জিনিসটাকে বলা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। যেমন বলতেছে দেখো, অনলি অথরাইজ পিপল অ্যাক্সেস অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট বলতে বলতে সফটওয়্যার কি, মানে আমার যার যার আইডি সেই ইউজ করবে, ওইরকম জিনিসটাকে বলতেছে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। মানে যার অথরাইজ, যে অথরাইজ সেই ইউজ করবে। যেমন ও এক্সাম্পল দিচ্ছে কি, অনলি ইউ সি ইউর ব্যাংক ডিটেলস, মানে আমি দেখতে পারবো আমার ব্যাংক ডিটেলস, আমি দেখতে পারবো হচ্ছে আমার মেসেঞ্জারের চ্যাট লিস্ট, আমি দেখতে পারবো হচ্ছে আমি কার সাথে কি ইমেল পাঠাচ্ছি সেটা। এর বাইরে কারো কাছে এটার অ্যাক্সেস থাকবে না। তারপর আসে হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি জিনিসটা হচ্ছে অনলি অথরাইজ চেঞ্জেস, মানে যারা হচ্ছে অথরাইজ থাকবে। ধর আমি মেসেঞ্জারে, আমার মেসেঞ্জার থেকে আমি মেসেজ পাঠাবো, এটা আমাকে, আমি ছাড়া আর কেউ এটার অ্যাক্সেস থাকবে না, মেসেজ পাঠানো কিংবা কোনো কিছু চেঞ্জ করা। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবেল কিনা আমার ডাটা, মানে প্রত্যেকটা অথরাইজ ইউজারের কাছে ডাটা, ওর ডাটাগুলো অ্যাভেলেবেল কিনা। যেমন আমাদের যে প্রত্যেকের হচ্ছে ব্যাংক ডিটেলস, আমরা আমরা প্রত্যেকটা অথরাইজ ইউজারের কাছে এটা অ্যাভেলেবেল কিনা। ধরো তোমার ব্যাংক ডিটেলস তোমার কাছে অ্যাভেলেবেল কিনা, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাভেলেবিলিটি। বুঝতে পারছো? এখানে বলতেছে কি, অথরাইজ অ্যাক্সেস হোয়েন নিডেড। যেমন বলতেছে এক্সাম্পল দেখো, ওয়েবসাইট অলওয়েজ আপ ফর ইউজার্স, মানে ইউজারের জন্য সবসময় ওটা কি আপ থাকে। এখন দেখো ভালনারেবিলিটিস কি কি আছে, যেমন হচ্ছে উইকনেসেস ইন হার্ডওয়্যার, সফটওয়্যার অর ডাটা। যেমন হার্ডওয়্যারের উইকনেস থাকতে পারে। এরকম উইকনেস, যেমন হার্ডওয়্যার, ধরো তুমি পিসিতে, যেমন আইসিতে, যেমন পিসিতে এইচডিডি, র্যাম এগুলা ছিল, তাহলে কি করতো মানুষ, এগুলো খুলে নিয়ে যাইতো না? ওইটাই আর কি, মানে হার্ডওয়্যারের এটা একটা রিস্ক। যেমন হচ্ছে ও বলতেছে ফিজিক্যাল অ্যাটাকস লাইক স্টিলিং অর ফ্লোডিং উইথ ওয়াটার অথবা ট্রাফিক। বুঝতে পারছো? তারপর হচ্ছে সফটওয়্যার, দেখো সফটওয়্যারের ক্ষেত্রে আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি, একটা হচ্ছে ইন্টেনশনাল আর একটা হচ্ছে আনইনটেনশনাল। যেমন হচ্ছে ইন্টেনশনালি প্রবলেম হতে পারে হচ্ছে কি, রিপ্লেস করে ফেলতে পারবে, ডিলেট অথবা ইনফেক্ট। ঠিক আছে, ইনফেক্ট করতে পারে কি, ভাইরাস অথবা ট্রোজান হর্স, এগুলাই। আর আনইনটেনশনালি কিরকম, অনেক সময় ভুলে ডিলিট করে দিই, এই জিনিসগুলো আর কি। তারপর হচ্ছে ডাটা। এখন দেখো একটা সফটওয়্যারের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল কি, ডাটা। এখন বলতেছি কি, ডাটা হচ্ছে ভ্যালুয়েবল বাট হচ্ছে চেঞ্জেস ওভার টাইম। প্রোটেক্ট বেস প্রোটেক্ট বেসড অন ওয়ার্ড, মানে আমরা ডাটাকে কিভাবে প্রোটেক্ট করব, এটা হচ্ছে ওয়ার্দি কিনা। মানে আমাদের ওইটা ডাটা, ধরো একটাকে সিকিউরিটি অনেক বেশি প্রোভাইড করলাম, কিন্তু ওই ডাটা অত বেশি ইম্পর্টেন্ট না, তাহলে হচ্ছে আমার তো টাকাই লস। এত মানে এত টাকা ইনভেস্ট করে হচ্ছে এটার পিছনে সিকিউরিটি ইয়া করা তো খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক না? কিন্তু আমাদের এমন এমন বিষয়, এমন ডাটার উপর টাকা ইনভেস্ট করে সিকিউরিটি বাড়াইতে হবে যেটার হচ্ছে অনেক বেশি ভ্যালু, যেটা মানুষের কাছে গেলে হচ্ছে ঝামেলা। বুঝতে পারছো? যেমন হচ্ছে আমাদের প্রত্যেকের এনআইডি কার্ড, তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো যদি ধরো হ্যাকারের হাতে পড়ে, তাহলে হচ্ছে অনেক বেশি ঝামেলা। সো এরকম ডাটার উপর মানে সিকিউরিটি প্রোভাইড করতে হবে। আর হচ্ছে ধরো হচ্ছে প্রথম আলো নিউজ পেপার, হ্যাঁ নিউজ পেপার এটা তো অত বেশি ইম্পর্টেন্ট না, তো ওইখানে অত বেশি তোমার সিকিউরিটি না থাকলেও চলবে, এরকম। এখন দেখো এরপর হচ্ছে কম্পিউটার ক্রিমিনালস। যে কম্পিউটারে যারা ক্রাইম করে ওদের কয়েকটা টাইপ। যেমন হচ্ছে অ্যামেচারস। অ্যামেচার জিনিসটা হচ্ছে ধরো আমরা যারা নর্মাল ইউজার, ধরো তুমি নিজেই নর্মাল ইউজার, এখন তুমি হঠাৎ আইসির ওয়েবসাইট চালাতে চালাতে একটা টাইমে দেখতেছো হচ্ছে কি, আইসির ওয়েবসাইটে ধরো সিজিবি চেঞ্জ করা যাচ্ছে। ধরো তুমি পাইছো এমএনএস, এখন তুমি দেখতেছো এটা তো এডিট করা যাচ্ছে, ভুলে তোমার কাছে অ্যাক্সেসটা চলে আসছে, মানে ওই প্রিভিলেজটা তোমার কাছে চলে আসছে যে এডিট করার। তাহলে তুমি কি করলা, ওই এমএনএসটাকে এ প্লাস বানাই দিলা। বুঝতে পারছো? এই জিনিসটাকে বলা হচ্ছে একদম লোয়ার লেভেল অফ স্টিলিং, কিংবা এটা হচ্ছে লোয়ার লেভেল অফ কম্পিউটার ক্রিমিনালস। ঠিক আছে, এরপর ধাপে আসে হচ্ছে ক্র্যাকারস অথবা হ্যাকারস। ক্র্যাকার অথবা হ্যাকারে কি করে, ওইটার কোন একটা সফটওয়্যারের হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস নিয়ে ফেলে। ওটা হচ্ছে হয়তো বা ফান করে নাই অথবা চ্যালেঞ্জ হিসেবে নাই। ঠিক আছে, ও কি করে, নেটওয়ার্ককে ব্রেক করে, প্রত্যেকটা নেটওয়ার্ককে।
আর একটা টাইপ হচ্ছে ও হচ্ছে ক্যারিয়ার ক্রিমিনালস, মানে যার টার্গেটই হচ্ছে ক্রিমিনাল করা, অফেন্স করা, মানে যার টার্গেট হচ্ছে মানুষকে হার্ম পৌঁছানো, ঠিক আছে। ও টার্গেট কি প্রোস টার্গেটিং ভেরিয়েবলস, মানে এমন কোন জিনিস চুরি করা যেটা হচ্ছে অনেক ভ্যালুয়েবল, বুঝতে পারছো। এরপর আরেকটা টাইপ আছে হচ্ছে টেরোরিস্ট। এখন টেরোরিস্ট কি করে? টেরোরিস্ট হচ্ছে কোন একটা প্রপাগান্ডা ছাড়াই কিংবা ধরো অনেক যেগুলো হচ্ছে গভর্নমেন্ট কিংবা মানুষের রিলেটেড জড়িত ওইরকম কোন একটা জিনিস ও কি করলো, টেররিস্ট জিনিসগুলো হার্ম করা ট্রাই করে। যেমন সবচেয়ে একটা কমন জিনিস হলো হচ্ছে মানুষের, ধরো টেররিস্টরা কি করে, ধরো বাংলাদেশে ধরো 1 লাখ মানুষের, সরি ধরো 16 কোটি মানুষ, তো এখানে হচ্ছে 1 লাখ মানুষ হচ্ছে ধরো ফ্রি ফায়ার খেলে। এখন ধরো তুমি কি করলো, ধরো তুমি তোমার টার্গেট হচ্ছে 1 লাখ মানুষকে মেরে ফেলার। এখন তুমি 1 লাখ মানুষকে কিভাবে মারবা দেখি বলো তো, একটা আইডিয়া দাও তো। যারা হচ্ছে ফ্রি ফায়ার খেলে কিংবা হচ্ছে পাবজি খেলে ওদেরকে মারা তোমার টার্গেট, তাহলে তুমি কিভাবে মারবা? So ওদের অ্যাপসে ভাইরাস ঢুকাই দিবে, হ্যাঁ অ্যাপসে হ্যাঁ, ঢুকিয়ে দিবে। তখন দেখো তোমার হচ্ছে ফ্রি ফায়ার যারা খেলে সবার মোবাইলের অ্যাক্সেস তোমার কাছে আছে। হ্যাঁ, তোমার এই জিনিসটা আছে বিধায় তো তুমি হ্যাকার কিংবা হচ্ছে তুমি হচ্ছে এই জিনিসটাতে অ্যাটাক করতে যাচ্ছ। এখন তুমি কি করবে, ওদের মোবাইলে যতগুলো অ্যাপস আছে কিংবা ফ্রি ফায়ার এত বেশি স্পিডে চালাই দিছো, তখন কি করবো, মোবাইল এটা গরম হয়ে, এটা হচ্ছে একটা লিমিট আছে, ওই যে আমরা স্ট্রেস টেস্টিং করি না, এটার একটা লিমিট আছে কতটুকু লোড নিতে পারবে। ধরো তুমি 2 মিনিটের জন্য এটা সব অ্যাপস একসাথে চালাই দিচ্ছ, তখন কি করবে, মোবাইল এটা গরম হয়ে সবাই ব্লাস্ট হয়ে যাবে। সামান্য যদি একটা হেডফোন ব্লাস্ট হয়ে মানুষের কান উড়ে যাইতে পারে কিংবা মানুষের চোখ টোক নষ্ট হয়ে যেতে পারে, তাহলে দেখো একটা মোবাইল তোমার সাথে ব্লাস্ট হয়েছে, 1 লাখ মানুষ একসাথে মারা যাবে, বুঝতে পারছো। এরকম অ্যাটাক গুলো হয় টেরোরিস্ট অ্যাটাক। এখন ওইটা মোবাইল দিয়ে করে কিংবা হচ্ছে প্রপাগান্ডা ছাড়াই করে, বুঝতে পারছো। টেরোরিস্টরা হচ্ছে এইভাবে ইয়াগুলা করে। এখন দেখো আমরা যে ডিফেন্স অ্যাকশন নেব, ডিফেন্সের জন্য অ্যাকশন নেব, ওই জিনিসটা কিভাবে করবো? যেমন একটা সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এনক্রিপশন। ওই যে আমরা যখন কোন একটা করি, পাসওয়ার্ড হচ্ছে কোন একটা ওয়েবসাইটে দিই, তখন হচ্ছে ওটা সার্ভারে যাওয়ার আগে ওটা হ্যাশিং হয়, ওটা এনক্রিপ্টেড হয়। যেমন হচ্ছে SHA-16, 32, 64 এরকম বিভিন্ন এনক্রিপশন মেথড নিয়ে তোমাদের আইডিয়া হয়েছে না, যে যখন পড়ছিলা কম্পিউটার সিকিউরিটি, হচ্ছে কম্পিউটার সিকিউরিটি 8 সেমিস্টার, তোমরা এখনো বলো নাই। ওইটা হচ্ছে কি, তোমার প্রত্যেকটা ডাটাকে কি করে হ্যাশ করে ফেলে। হ্যাশ করে ফেলা বলতে তোমার চেঞ্জ হয়ে যায় আর কি, মানে ওয়েব সার্ভারে যাওয়ার আগে। আবার যখন সার্ভার থেকে আসে, যখন তোমার ইয়ার সাথে চেক করে, তখন হচ্ছে আবার ডিক্রিপ্টেড হয়ে দুইটা চেক করে আর কি। ওইভাবে চেক করে তোমার হচ্ছে করে, বুঝতে পারছো। এটা এরকম এনক্রিপশন মেথড গুলো তোমরা পরে পড়বা যখন 8 সেমিস্টার যাবে, কম্পিউটার সিকিউরিটি পড়বো তখন, বুঝতে পারছো। এনক্রিপশন করে হচ্ছে তোমার যেসব ইম্পর্টেন্ট ডাটা সেগুলো হচ্ছে করে, এই কি বলে, প্রোটেক্ট করে। যেমন আমাদের হচ্ছে অনেক সময় বলে ফেসবুকে যে তোমার মেসেজ গুলো এনক্রিপ্টেড, কেউ পড়তে পারবে না, এরকম আর কি। মানে এটা হচ্ছে মোটামুটি প্রোটেক্ট করে আর কি, একদম মিডিয়াম লেভেলের, অত বেশি হাই লেভেলের না। এখন এনক্রিপশন করার জন্য তোমার কিছু সল্ট ইউজ করে। সল্ট বলতে এমন কিছু ভ্যালু আছে যেটা দিয়ে ওর চেঞ্জ করে। এখন যদি ওই সল্টটা বের করতে পারে, তাহলে হচ্ছে পুরো পৃথিবীতে যত পাসওয়ার্ড আছে সব একদিনে প্রেডিক্ট করা যাবে, বুঝতে পারছো। যেমন মাঝে মধ্যে তোমরা শুনবা যে ফেসবুকের সল্ট যেটা ছিল, সল্ট বলতে এমন একটা লেটার, এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের পর। যেমন আমি যদি সহজভাবে বলি, ধরো আমার পাসওয়ার্ড হচ্ছে Simon11234, ঠিক আছে। ধর সল্ট দিলাম হচ্ছে সল্ট বলতে আমার একটা ওয়ার্ড আর কি। ধরো সল্ট কি ওয়ার্ড দেওয়া যায়, ধরো সল্ট দিলাম হচ্ছে ABCD, ঠিক আছে। তাহলে সল্ট কি করবে, প্রত্যেকটা ওয়ার্ডের পর এরকম করে করে যোগ হয়ে যাবে, বুঝতে পারছো। তারপর কি করবে, এই জিনিসটাকে তোমার এনক্রিপ্ট করবে, ঠিক আছে। এনক্রিপ্টেড করার পর এটা হ্যাশিং হয়ে যাবে, মানে হ্যাশ ভ্যালু তো কনভার্ট হয়ে যাবে। এরপরে যাই তোমার সার্ভারে যাবে, যখন সার্ভার থেকে আসবে তখন হচ্ছে ডিক্রিপ্ট হবে। ডিক্রিপ্ট হওয়ার পরে এরকম আসবে, এরকম আসার পর মাঝখান থেকে এবিসিডি এগুলা রিমুভ করে দেন হচ্ছে আমার আবার আগের মতো চলে আসবে, বুঝতে পারছো। এগুলো তোমরা পরে দিয়ে গেলে জানতে পারবা। তো তো দেখা যায় যে যদি সলটা প্রেডিক্ট করা যায়, যেমন হ্যাকাররা তো এতটুকু নিয়ে আসে। হ্যাকাররা যে হচ্ছে তোমার সল্ট সহ মোটামুটি ভ্যালুটা নিয়ে আসতে পারে, কিন্তু হচ্ছে সল্টটা জানা খুবই ইম্পর্টেন্ট তোমার কোন একটা পাসওয়ার্ড করার জন্য।
তো এখন দেখা যায় এটা রিজিয়ন ওয়াইজ ডিফারেন্ট হয় সল্ট, মানে বিভিন্ন ভাবে এটা হচ্ছে ইয়া করে আর কি, মানে সল্ভ যে ওয়ার্ডটা আছে সেটাকে ডিফারেন্ট রাখার ট্রাই করে, যাতে হচ্ছে হ্যাকারও তোমার পাসওয়ার্ডের অ্যাক্সেসটা খুঁজে বের করতে না পারে। তারপর হচ্ছে দেখো সফটওয়্যার কন্ট্রোলস। এখন সফটওয়্যার কন্ট্রোল কিভাবে করবা? সফটওয়্যারের মধ্যে তুমি অ্যান্টিভাইরাস স্ক্যানার দিলা কিংবা হচ্ছে ফায়ারওয়ালস দিলা, এভাবে হচ্ছে সফটওয়্যারটাকে কন্ট্রোল করতে পারবা। তারপর হচ্ছে হার্ডওয়্যার কিভাবে কন্ট্রোল করবা, যেমন আমাদের মোবাইলে হচ্ছে কি ফেস স্ক্যানার থাকে কিংবা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে, বিভিন্ন স্ক্যানার থাকে, যাতে হচ্ছে আমাদের মোবাইলটা আনঅথরাইজড কেউ অ্যাক্সেস করতে না পারে। এরকম প্রত্যেকটা ডিভাইসে এরকম স্ক্যানার কিংবা ফিজিক্যাল কোনো ইয়া থাকে যেটা দিয়ে হচ্ছে তোমার মানে অ্যাক্সেস করা যায় আর কি। তারপর হচ্ছে পলিসিস, যেমন দেখো ধরো আমরা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য হচ্ছে কোনো পলিসিস ইয়া করলাম, হ্যাঁ মানে কোন একটা জিনিস চেঞ্জ করার জন্য কিভাবে ওটা চেঞ্জ হয়ে আসবে সেটার কোনো পলিসিস কিংবা রুলস জারি করে দিলাম, মানে কোম্পানির জন্য, ঠিক আছে। ধরো হচ্ছে যেমন আইসির রেজাল্ট, আমরা চাইলে, আমি এজ এ টিচার চাইলেও তোমার রেজাল্ট চেঞ্জ করতে পারবো না, হ্যাঁ কেউই পারবে না। এটা হচ্ছে অনেক কনফিডেন্সিয়াল এবং অনেক এটার উপর অনেক বেশি স্ট্রিক্ট, মানে এটা চেঞ্জ করা যাবে না। তাহলে এটা কিছু পলিসিস থাকবে, যদি এটা চেঞ্জ করারই লাগে তাহলে এটা অনেক অনেক দূর দিয়ে আসতে হবে। তাহলে এটা অত বেশি ইজি না যে তুমি চাইলে ওয়েবসাইট এটা হ্যাক করেই রেজাল্ট চেঞ্জ করে দিলে, আসলে এরকম হবে না। কারণ হচ্ছে তোমার রেজাল্টের একটা ফিজিক্যাল কপি হচ্ছে আইসিতেই থাকবে, যেটা হচ্ছে তুমি যদি সবগুলো রেজাল্ট চেঞ্জও করে দাও তাহলে হচ্ছে আইসি পরের দিন আবার এটা আগের আগের ফরম্যাটে নিয়ে আসতে পারবে। সো এটা আসলে হ্যাক করেও পসিবল না তোমার রেজাল্ট চেঞ্জ করা, বুঝতে পারছো? তো জিনিসটার আপডেট কিংবা মডিফাই করার জন্য পলিসিস থাকে এরকম প্রত্যেকটা সফটওয়্যারে কিংবা প্রত্যেকটা সফটওয়্যার ইয়াতে, কোনো অ্যাসেটে আর কি, বুঝতে পারছো? তারপর দেখো হোয়াট মেক্স সিস্টেম সিকিউর, যেমন হচ্ছে সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোল করি, ওটা হচ্ছে আইডেন্টিফিকেশন, যেমন ও বললো যে পাসওয়ার্ড, তারপর হচ্ছে কি টোকেন, বায়োমেট্রিক্স ওইভাবে। তারপর হচ্ছে প্রোটেক্ট লগইনস, আর যেমন হচ্ছে তোমরা দেখতে পারবা ওয়েবসাইট গুলাতে ধর 3বার ভুল পাসওয়ার্ড দিলে বলো যে হ্যাঁ তুমি আর দিতে পারবে না কিংবা হচ্ছে একদিনের জন্য ব্যান ওইরকম। তারপর হচ্ছে এক্সপায়ার পাসওয়ার্ডস, অনেক সময় অনেক ওয়েবসাইটের হচ্ছে তোমার তোমার পাসওয়ার্ড তুমি যখন ইয়া দিবা তখন হচ্ছে তোমার নাম্বারে আসবে, তারপর ওই নাম্বারে ধরো 10 সেকেন্ড ডিলিট টাইম, ওইখান থেকে নিয়ে তুমি তাড়াতাড়ি যদি লগ ইন করতে না পারো তাহলে তোমার পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যায় কিংবা ওটিপি এক্সপায়ার হয়ে যায় এরকম। তারপর বলতেছে ইনক্রিপ্ট স্টোরেজ, স্টোরেজটাকে এনক্রিপ্ট করে রাখলা। তারপর হচ্ছে লগস, যেমন হচ্ছে তোমরা যদি ইনস্টাগ্রাম ইউজ করে থাকো তাহলে হচ্ছে এখানে দেখবা যে তুমি যত কিছুই করো না কেন ওটার একটা লগ থাকে, আর লগ এটা জীবনও ডিলিট হয় না। তুমি নাম চেঞ্জ করে পারো, নাম ডিলিট হবে, তারপর হচ্ছে ফটো ডিলিট করে দাও, ডিলিট হবে, কিন্তু লগস এর মধ্যে মানে ইনস্টাগ্রামে গেলে দেখতে পারবা, এখানে হচ্ছে কিংবা ফেসবুকে দেখতে পারবা লগস নাম্বার একটা টার্ম আছে, এখানে তোমার শুরু থেকে যেদিন থেকে অ্যাকাউন্ট করছো এর শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিসের ওখানে ট্র্যাক আছে, মানে কি করছো না করছো, কাকে কি মেইল দিছো না দিছো, এখানে সব কিছু আছে, বুঝতে পারছো? এখন এই লকটা আবার ডিলিট করা যায় না সফটওয়্যারের মধ্যে, মানে এটা বানানোর সময় এমন ভাবে বানাইছে যাতে করে হচ্ছে তোমার এটা ডিলিট করা না যায় এবং ট্র্যাক করা যায় প্রত্যেকটা অ্যাকশনস, বুঝতে পারছো কি জায়গায় চেঞ্জেস আসছে সেটা, যাতে করে তোমার পরবর্তী যদি প্রবলেম হয় তাহলে ওই জায়গাগুলোতে আবার তুমি ফিক্স করে দিলা, বুঝতে পারছো? তারপর দেখো ডাটা অ্যাক্সেস কন্ট্রোল, মানে একটা ডাটা কে কে অ্যাক্সেস করতে পারে সেটাও আমরা কন্ট্রোল করতে পারি। ওই জিনিসটাকে সফটওয়্যারের ভাষায় বলা হচ্ছে প্রিভিলেজ, মানে তোমার একটা অ্যাডমিনের কতটুকু প্রিভিলেজ থাকবে, তারপর হচ্ছে একটা ইউজারের কতটুকু প্রিভিলেজ থাকবে, সুপারভাইজারের কতটুকু প্রিভিলেজ থাকবে, এটা হচ্ছে তোমার ডিফাইন করা থাকে, বুঝতে পারছো? তারপর হচ্ছে একটা সফটওয়্যার কিভাবে অ্যাক্সেস করবে এটার একটা কন্ট্রোল ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে। যেমন দেখো এখানে এটা হয়তো বা চেঞ্জ হয়ে গেছে, যেমন রোজ যে ইউজার আছে ও ফাইল 1 এর রিড এবং রাইট করতে পারবে, ঠিক আছে, ফাইল 2 তে রিড করতে পারবে, ফাইল 3 তে রিড এবং রাইট করতে পারবে। ওইরকম হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল একটা ইয়া দেওয়া থাকে, ম্যাট্রিক্স দেওয়া থাকে, কিংবা একটা ইয়া মানে ওর জন্য প্রিভিলেজ দেওয়া থাকে আর কি। এই জিনিসটাকে সফটওয়্যার ভাষাতে বলা হচ্ছে প্রিভিলেজ, মানে ও কতটুকু কোন জায়গায় কতটুকু কি করতে পারবে। যেমন তোমরা যারা হচ্ছে পেজ চালাও ফেসবুকে, হ্যাঁ ওইখানে হচ্ছে মডারেটর থাকে, তারপর অ্যাডমিন থাকে, অ্যাডমিনের অনেক পাওয়ার থাকে কিন্তু মডারেটর একটু কম, ওরকম না প্রিভিলেজ, মানে ও কতটুকু রিড করতে পারে তার একটা লিমিট থাকে। নিজের অ্যাকাউন্ট তুমি সবকিছু করতে পারবা, কিন্তু যদি অন্যের অ্যাকাউন্ট হয় ওইখানে যদি তুমি অ্যাডমিন হিসেবে না থাকো, ধরো মডারেটর হিসেবে আছো, তাহলে মডারেটরের একটা লিমিট আছে কতটুকু কি করতে পারবে, কিন্তু একটা অ্যাডমিনের অনেক বেশি অ্যাডভান্টেজ ইয়া থাকবে, লিমিট থাকবে, হয়তো বা ডিলিটও করতে পারে, বুঝতে পারছো? এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স এর মাধ্যমে তোমার কোন জায়গায় কতটুকু কি অ্যাক্সেস করতে পারবে সেটা হচ্ছে তুমি ডিফাইন করতে পারবে, বুঝতে পারছো? আর এগুলো সেম। তারপর হচ্ছে ক্যাপাবিলিটিস, ইউজার ফোকাসড, মানে রো ক্যাপাবিলিটিস বলতে এগুলো আর কি, যে কতটুকু ক্যাপাবল ইয়া করতে হবে এটা। তারপর হচ্ছে এসিএল,
এসিএল জিনিসটা হচ্ছে রিসোর্স ফোকাসড, মানে কলামে কি কি রিসোর্স ওই অ্যাক্সেস করতে পারো সেটা। তারপর দেখো অ্যাডমিনিস্ট্রেশন এন্ড প্রসিডিউরস, যেমন হচ্ছে এখানে হচ্ছে ট্রেনিং, অ্যালার্ট, ডিজাইন এগুলাই। তারপর হচ্ছে সিস্টেম ডিজাইন, ইউ সিকিউর হার্ডওয়্যার অথবা সফটওয়্যার ফিচার্স। বুঝতে পারছো, সিস্টেম যখন ডিজাইন করবো তখন হচ্ছে সিকিউর হার্ডওয়্যার অথবা সফটওয়্যার ফিচার গুলাই আমরা ইউজ করার ট্রাই করবো। এতটুকুই মনে হয়, এগুলাই ছিল আর কি। এখানে পেজ বেশি তো সেই জন্য আমি শর্টকাটে বলছি। দেখো অনেক পেজ, কিন্তু এগুলো সেম টপিকই, এগুলো এমন না যে এগুলো জাস্ট এক লাইন দুই লাইন করে করে লিখছে আর কি। ইমেজ ছিল বেশি অনেক। জি স্যার। আচ্ছা, তোমাদের যে টপিক গুলো দেখছো এগুলো ম্যাক্সিমাম টপিক রিপিটেডই ছিল। আগের টপিকই এখানে দুইটা সেগমেন্টের মধ্যে রিপিটেড ছিল। সো তোমরা ট্রাই করবে হচ্ছে এগুলা প্রত্যেকটা টপিক কি করবা, যদি প্রিপারেশন খুব ফাস্ট নিতে চাও, যে সেগমেন্ট গুলো থাকবে ওটাকে কি করবা, চ্যাট জিপিটি তে দিয়ে দিবা। মানে পুরোটাকে ফাইলটাকে তুমি আপলোড করে দিবা। আপলোড করে বলবা যে এমন ইজিলি বুঝাই দিতে, মানে লাইক এ কিড এভাবে লিখলে বাচ্চাদের মতো বুঝাই দিবে। তখন কি করবো, এখানে গল্পগুলো জাস্ট মাথায় রাখবো। এরপরে পরীক্ষা যেটা আসুক তোমরা হচ্ছে নিজের মতো লিখে দিবা, একদম ইজিলি হচ্ছে ফুল মার্কস পাবা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তোমাদের তো টপিক শেষ, মানে দুইটা ইয়া ছিল এখানে পড়ানো শেষ। এখন তোমাদের এর বাইরের যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, হয়তো বা পরীক্ষা রিলেটেড কিংবা হচ্ছে বাইরের কোনো কোশ্চেন থাকবে। কারো কোনো কোশ্চেন নাই? সিআর অথবা এসিআর আছে? আচ্ছা, ওকে জাস্ট বলিও যে যে অ্যাটেন্ডেন্স শিট গুলো আছে এগুলা হচ্ছে আমাকে কাইন্ডলি পরীক্ষার সময় আমি যখন যাব তখন দিয়ে দিতে, কিংবা হচ্ছে মানে ও যখন ফ্রি থাকে আর কি। আমার তো সমস্যা নাই, আমি ইউনিভার্সিটি থাকলে ওর থেকে নিয়ে নেবো। আর হচ্ছে তোমরা হচ্ছে এখানে সাইন গুলা ঠিক মতো করে দিও, যদি পরীক্ষা দিতে যাও তখন হচ্ছে সবাই নেক্সট পরীক্ষার মধ্যেই তোমরা সাইনটা করে আমার আমার কাছে পাঠিয়ে দিও আর কি, এগুলা অ্যাটেন্ডেন্স শিট গুলা। বুঝতে পারছো? আচ্ছা, তোমরা হচ্ছে একটু কাইন্ডলি ভালো মতো পড়িও, আর হচ্ছে সহজভাবে পড়ার জন্য চ্যাট জিপিটি হেল্প নিও। তারপর হচ্ছে ফুল আনসার করে আসিও, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল, তোমরা মোটামুটি লিখতে পারলে মার্কস দিবে। আর হচ্ছে সেকেন্ড পার্ট তো আমি কাটবো, ফার্স্ট পার্ট একটু ভালো করে পড়িও যেহেতু অন্য টিচারে কাটবে। ঠিক আছে? ঠিক। আরে এটা হচ্ছে তুমি পুরো টপিক গুলা চ্যাট জিপিটি দিয়ে এটা জেনারেট হয়েছে আর কি। আমার থেকে তো পেইড ছিল না, তো আমি নর্মালি দিছি। আচ্ছা, আমি দিয়ে দিব এটা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর হচ্ছে তোমরা প্রত্যেকটা টপিক এভাবে চ্যাট জিপিটি হেল্প নিয়ে পড়িও, তাহলে হচ্ছে তোমাদের খুব কম টাইম লাগবে। এমনি হইলে অনেক টাইম লাগবে, কারণ হচ্ছে এগুলা অনেক বড় থিওরি। আমাদের সময় চ্যাট জিপিটি ছিল না, নাহলে আমাদের প্রিপারেশন আরো অনেক ইজিলি করা যেত। ঠিক আছে, তোমাদের ক্লাস শেষ, তোমরা চাইলে লিভ নিতে পারো। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আমি আছি 5-10 মিনিট, মানে এটা হচ্ছে আউট অফ সিলেবাস আলোচনা, এরকম করতে আর মানে এজ এ সিনিয়র 5-10 মিনিট টাইম দিব। ওই টাইমের মধ্যে কারো পার্সোনাল কোয়েশ্চেন থাকলেও করতে পারো, পড়ালেখা রিলেটেড কিংবা রিসার্চ রিলেটেড, যে কোনো কিছু। আশরাফ, তোমার কি ইয়া 120 ক্রেডিটের ঝামেলাটা সলভ হয়েছিল? স্যার আমাকে আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ।
এটা ইয়াসির আহমেদ স্যারকে বলছিলাম, উনি বলছে এটা মাস্ট নাকি। 120 ক্রেডিট মাস্ট হইতে হবে এরকম?